হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? তুই যা নিবি সেটা তো তোরই, আর তুই যা দিবি সেইটাও তোর। এর আবার হিসাব কিতাবের কি আছে? কি কাকা শুনলেন ভাইজান কি কইলো? হ্যাঁ কি কি বুঝলেন? হ্যাঁ বুঝবা বুঝবা, পরে বুঝবা, অন্ত বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চাচা, যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু। আইছে সে ভাইয়ের বিষয় না। ও জামাল, ভালো মনে করছি। এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে। একবার চেক করে নে। ভাইজান তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? ভাইজান মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? তাহলে ভাইজান আমি তোমার হিসাবগুলি বুঝাই দেবো কেমনে? ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো, নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান, ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে? আমি দূর দেশে থাকি ভাইজান, আমার বাপ মা যে তোমার কাছে থাকে, এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো? আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো, আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহর অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না, সব তুমি পূরণ করো ভাইজান। এই সব আমি কেমনে বুঝাবো তোমারে? আমার কাছে এই টাকা নাই ভাইজান, কি দিয়া বুঝান যায়? কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবা আমার কও? আগে তোমার হিসাব তো বুঝাই, তারপরে আমার নালে সামান্য কয়টা টাকা আমি বুঝা নিব। কষ্ট কি তোর একারে জামাল? আমাকে কষ্ট লাগে না? তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই, তখন মনের অজান্তেই দর দর করে চোখের পানি জুড়ে পড়ে। অনেক কষ্ট লাগে তখন। এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস, রোদ্রে পুরোস, বৃষ্টিতে ভিজস, শরীরটারে ঝলসায় ফেলাইছিস, ওই তবুও তো কষ্ট পাস না। কষ্ট করে বুঝতে দেস না। তবু মনটা যেন বই বাংলাদেশের মাটির মতো উর্বর। মনে কোনো কষ্ট নাই, মনটা একটু বদলাস নাই। তুই এখন আমার সেই ছোট্ট জামাল আসস, আমার আদরের সেই জামাল। যা বাসা যা, আমি আসি দোকানে, যা। হ্যাঁ সগির ভাই, আরে তোমার মাল পৌঁছায় দিছি, মানে বাড়িতে খবর লও। আমি আয়া তো পরের দিনই তোমার মাল পৌঁছায় দিছি। আরে তোমার ভাবির লগে দূর মজা নিতেছ না, মজা কর, রাহ রাহ। মা কিছু কইবা? হ্যাঁ, তোর কাছে একটা আবদার আছিল। কও। তুমি কও। না, এই তোমার ডাকে কও। কইছিলাম কি, আমরা পুরা পরিবার মিল্লা, তোর শ্বশুর শাশুড়ি, কামালের শ্বশুর শাশুড়ি মিল্লা একটু চিড়িয়াখানা যাইতাম। এই দূর, এই তোমার না বিয়ের পরে চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম? বিয়ের পরে চিড়িয়াখানা লইয়া গেছিলা, তখন বাঘের বাচ্চাটা ছিল দূর। এই বাঘ ডোনা তো বড় হয়েছে না, বড় বাঘ দেখতাম না। আচ্ছা মা, তুমি বাঘ না শুধু বাঘের নাতি ফুতি যায় দেখে সবাই মিলে যাবো চিড়িয়াখানায়। হ্যাঁ আব্বা, কি তুমি কিছু কইবা? কইতে তো চাইছিলাম, এই সময় কটা ঠিক হবো কিনা বুঝতেছি না। কও তো, এরকম সংকোচের কি আছে কও। বুঝছিলাম কি বাবা, ওই যে তুমি যে কইছিলে যে তোমার মারে আর আমারে হজে পাঠাইবা, তো ওইটা কতদূর কি করলা? এই যে তুমি একটু চমক দিমু, এই বাও তো নাই। আরে হয়তো সবকিছু কমপ্লিট, হ্যাঁ, হ্যাঁ সব ফাইনাল হয়ে গেছে। আগামী বছরে ইনশাল্লাহ তোমরা হজে যাইবা। আমি ভাইয়ারে বলবো কাল পরশুর মধ্যে যেন রেজিস্ট্রেশনটা করে হালায়।
আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ তুলে তাকাইছে। বাজান, কইছিলাম কি, ওই আমার যেহেতু পাঠাই ভাই, তো তোমার শ্বশুর শাশুড়ি আর কামালের শ্বশুর শাশুড়ি আমার সাথে পাঠানো যায় না? আরে আমার শ্বশুর শাশুড়ি তো হজ করছে, ভাইজানের শ্বশুর শাশুড়ি আর তোমরা যাও। যাক, তাইলে সেটাই করো, বুঝছো? ও ভালো কথা, এই তুমি আইছো শুই না, কামালের শ্বশুর খুব জোরাজোরি করে তোমার দাওয়াত দিছে, ওই বাড়ি নিয়ে যাইতে হইছে। কালকে কিন্তু আমরা তোমার নিয়ে ওই বাড়িতে যাবো। জামু তাল হিসাব যে ভালো মানুষ, হ্যাঁ। এমনি তো তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসা দরকার। ভালো মানুষ। তাহলে আমরা কালকে সবাই মিলে যাবো আব্বা। এই তাহলে চলো, আর কি, আসো। কি আবদার, চিড়িয়াখানায় যাইব। কি তোমার আবার কি আবদার? নেন দুধটা খান। দুধ খাবো না, গন্ধ লাগে। আমি খাইতে কইছি, আপনি খাইবেন, নেন খান। আমি খাবো না, তুমি খাও। আপনি না কিছুই বোঝেন না, ভাল লাগে না। কেমন মানুষ আপনি? আসার পর থেকে একটু নিজের বউরে সময় দিতে হইব না? কি করেন আপনি? এদিকে সেদিকে দুনিয়াদারি সবাইরে সময় দেন। আরে সবাইরে যখন সময় দেই তখন তোমারও তো সময় দেই, নাকি আলাদা করে সবার সাথে কথা কই? সব আপনার বুঝাই দিতে হইব। নিজের বউরে একটু আলাদা করে সময় দিতে হইব না? আমি মনে হয় বুঝছি, আলাদা করে সময় দেব। জি বুঝছেন, যেহেতু এবার দুধটা খায়ালাম। আলাদা করে সময় দেওয়ার সাথে দুধ খাওয়ার কি সম্পর্ক? হয় রে আমার ব্যাককল জামাই, খাওয়া লাগবে না আপনার দুধ, যান। এইবার বুঝছি। দুধটা ধরে লাইতাছিস? দেখছেন আপনি? আরে খারাপ হয়ে যাইতাছিস। নাস্তা না মনে হয় ঘুমটা দেন কে? এইবার যে কি আরাম লাগতেছে গ্রামে আয়া, কতদিন পরে গ্রামে আইছি, ঠিক না? হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। কি রে জামাইল্লা, শুনলাম বিদেশ দিয়ে আইসিস মেলা দিন, কই কোন তো খোঁজ খবর নাই। সৈনিস তো কালি পড়ে গেছে গা, যে সুন্দরী বউ। তোর আর কিছু কবি? বাড়িতে যাব না যাবি তো যা, সৈনিস আর একটু কালি ভালা। আর ভাবি, আপনিও না জানি কেমন আমগরে একদম পর পর ভাবেন। স্বামী থাই বিদেশে, আমগরে একটু ডাকবেন, আলাপ আলোচনা হইব, আপনার ভালো লাগবে নাকি? কি রে জামাল, এত সুন্দরী বউ রাইখা বিদেশে করস কে? না বিদেশ আমি কি করি? বিদেশ আমি আমার রক্ত ঘামের বিনিময়ে আমার পরিবারের জন্য সুখ কিনি। শুধু আমার পরিবারের জন্য না, প্রত্যেকটা প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে বিদেশ বৈশা আমাগো পাঠানো রেমিটেন্সের উপরে দাঁড়ায় আমগো অর্থনীতি। আরে প্রবাসীর পরিবার তো প্রবাসীরে বিদেশ পাঠায় নিশ্চিন্তে থাকে, কিন্তু তোদের পরিবার তোগরে দেশে রাখার পরও তারা নিশ্চিন্তে থাকতে পারে না, দুশ্চিন্তায় থাকে। কারণ তোগো মতো কুলাঙ্গারের কারণ তো পরিবারগুলি প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হয়, মাপ চাওয়া লাগে মানুষের কাছে, তখন আমি বিচার আচার প্রতিনিয়ত তাকে শুনতে হয়। আরে প্রবাসীরা শুধুমাত্র এক একজন যোদ্ধা না, মন রাইজ বিদেশির ওই যে বউরা, ওরাও এক একটা যোদ্ধা। কারণ যেই বয়সে একটা মায়া স্বাদ আহ্লাদ পূরণ হওয়ার কথা, যেই বয়সে তার স্বামীর পাশে পাওয়ার কথা, যেই বয়সে স্বামীর নিয়ে ঘুরে ফিরে বেড়ানোর কথা, সেই বয়সে শুধু পরিবারের সকলের কথা চিন্তা কইরা তারা সব কিছু ত্যাগ কইরা, সব মায়া ত্যাগ কইরা স্বামীরে দূর দেশে পাঠায় দেয়। সেই মায়া ঘরে নিয়ে কুটুক্তি করতে তো খারাপ লাগে না? সেই মানুষগুলির দিকে বাজে ভাবে তাকাইতে তো খারাপ লাগে না? এরপর থেকে প্রবাসীর বউ ঘরে দেখলে সম্মান দিবি, যা। বৌমা,
ও বাবা, বড় বাবা, এদিকে আয়, ছোট বাবা বইরে গেছে। দাও না তোমার কই গো, জামাল কামালের খবর দাও, জামালের খবর দাও। উঠো উঠো, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, উঠো মা। কি হয়েছে মা? হসপিটাল নিতে হইব। আলহামদুলিল্লাহ, আমি দাদি হইতেছি, দাদি। আল্লাহ রে, বাবা মু, বাবা মু, বাবা ভাইজান, ভাইজান, জামাল আছো? জামাল, ওই সুমি। আসসালামু আলাইকুম ভাইজান। আপনি একলাই আইছেন? আব্বা আম্মা আসে নাই? আব্বা আম্মা আসবো না, তোমার কাছে দিলাম বোন বিয়া। তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে, এই যে দেশে আসছো, কই আমগর বাড়ির কথা তোমার মনে আছে? তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার আব্বা আম্মার সাথে তোমার একটু দেখা করা দরকার না? না ভাইজান, আমি তো যাইতাম, কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা। এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখবরটা আবার। তবে একটু গোছায়া দু একদিন মধ্যেই যাবো। চলেন, আপনি ভিতরে চলেন। না না, ভিতরে আর যাবো না, তোমার এনে তো সুন্দর বহার জায়গা, এনে বই তো। তাও ওইসব মা ওইসব ভেড়া কই? আব্বা আম্মা বিকাল বেলা সুমিরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গেছে চেক আপের জন্য। আজকে হাটবার তো মনে হয় কেনাকাটা করতেছে, এই জন্য দেরি হইতেছে আইতে। ওহো, এমন এক সময় আইলাম, তা ওই মামের লোকে দেখাই হইলো না। তো ভাবি, কি খবর? বাচ্চা কাচ্চা তো হইতেছে না, আর হইতো না না? ভাইজান, আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর, সিলাইছেন নাকি? না, এটা তোমার ভাবি জোর করে ওই দিন লয়ে গেছে, বুঝছো, নিয়ে কিনে দিছে। সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ, খুব সুন্দর। ভাবি, হ্যাঁ আপনি দাঁড়া আছেন কেন? ভাইজানের জন্য খাওয়া দাওয়া তৈরি করেন। আচ্ছা। না না, আমি খাওয়া দাওয়া করতাম না, ওই যে বাজারে একটা বিচার আছে, অনেক লোকজন, আমি না গেলে এই বিচারই হইতো না। এই আইছিলাম একটু সুমির লগে দেখা করবার লেগে, তোমার আব্বা আম্মার লগে অনেকদিন ধরে দেখা নাই। জামাল ভাইজান, তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই। কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটখোরা, আর তো জীবনে হইতেও না, সম্ভাবনা নাই। তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, ব্যাককলের মতো কাম করো। ভাইজান, আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। বুঝছি তো, মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম ওটার গুরুত্ব দিলা না। হিসাব কিন্তু ঠিক কথাই বলছে। ভাইজান, হ্যাঁ, তুমি কখন? এই তো আইলাম। শোনো, আমি সব কথাই শুনছি, ভাইজানের কথা গুরুত্ব আছে। বিয়ে হিসাব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব? সব জামালা নামে লেখা দিলে আমার ভালো হইব, আমি খুশি হইব। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার অনেক লোকজন আছে, আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি। সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল। অসম্ভব! তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দুও কোনোদিন ভাগ হইব না। ভাইজান, ভাইজান, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভাগাভাগি ভাইজান, কিসের ভাগাভাগি? আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই আর আমি সারা জীবন এক লগেই থাকবো, কিন্তু সম্পত্তি তোর নামে তাহলে সমস্যা কি? বিয়ে হিসাব তো বুঝান তো পাগলটারে। হেই জামাল, তুমি কি ব্যাককল? তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে, তুমি মেনে লো, ভুল করো না। কোন সম্পত্তি ভাগ করতে কইতেছেন আপনি? আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা। আমার মারে আমি ভাগ করবো? আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই জানেন? এই মানুষটার লেগা, এই মানুষটার লেগে আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো। আমার কোনো পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাইজান? আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের আদর স্নেহ, তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাইজান। তার সাথে আমার যা আছে তার সবকিছু দিয়েও যদি আমার ভাইয়ের ভালোবাসা আদর স্নেহ আমার কিনা লাগে, আমি সব এক নিমিষে দিয়া দিব। আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান, বিশ্বাস করুন, আমি দ্বিতীয়বার চিন্তা করবো না।
ভাইজান, ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিজ হাতে দিবা কিন্তু, যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি। ছেলেটা আবেগপ্রবণ। বিয়ে সাহেব, আল্লাহ আমার নিজের সন্তান দেয়নি, কথাটা ঠিকই, কিন্তু আমি কিন্তু নিঃসন্তান না। জামাল ওরে না আমি এই ছোট থেকে কোলে পিঠে কইরা লালন পালন করছি, ওই আমার সন্তান। আর আপনি যে বই আছেন না সুমি, ও যখন এই ঘরে বউ হয়ে আইলো, সেদিন আমি সন্তানের মতো আদর করি, সন্তানের মতোই পালি। আপনি আমার একটু দোয়া করেন, যাতে আমি আমার সন্তানগুলো ঠিক মতো খেয়াল রাখতে পারি, ওকে যত্ন নিতে পারি। না না, দোয়া করি বিয়াই। ওই বিয়াই হইছে কি, বাজারে একটা বড় দরবার, আমি না গেলে আমার বিচার আচার হয় না, সঠিক বিচারের একটা ব্যাপার আছে, তো এই আমি যাই একটু বাজারে যাইতে হইব। আর দাঁড়ান দাঁড়ান, কই যাইবেন? আপনি হইলেন আমার জামালের সম্বন্ধী, আপনি যদি এখান থেকে না খাইয়া যান এলাকায়, না, এই কথাই আপনি বলেন না। অনেক লোক, না, আসেন, বিয়াই, অনেক লোক, না, আমি না গেলে বিচারি